দুই শত্রু রাজ্য, আর সেখানকার দুই ভয়ঙ্কর যোদ্ধা। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে তারা হয়ে ওঠে একই যাত্রার সঙ্গী। শত্রুতা দিয়ে শুরু হওয়া এই সম্পর্ক কি শেষ পর্যন্ত পরিণত হবে ভালোবাসায়, নাকি ভাগ্য তাদের আলাদা পথে নিয়ে যাবে? সেটাই জানতে আজকে নিয়ে এসেছি এ জার্নি টু লাভ ড্রামার দ্বিতীয় পর্ব। প্রথম পর্বের লিঙ্ক তোমরা আই বাটন বা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তো প্রথম পর্বে আমরা দেখেছিলাম প্রাইম মিনিস্টার নিংকে ধরতে জঙ্গলে কিছু লোক পাঠায় আর তারা নিংকে চারদিক দিয়ে ঘিরে ফেলে। এরপর মিনিস্টার তাকে বলে, ঝাউজি তো তোমাকে নিয়ে আসতে পারেনি, তাই আমাকে সশরীরে এখানে আসতে হলো, চলো আমরা বসে কিছুক্ষণ চা খাই আর কথা বলি। কিন্তু নিং যখনই প্রাইম মিনিস্টারের সাথে কথা বলতে যাবে তখন রুই ওর হাতে থাকা পাতা দিয়ে ঝাউজির অ্যাসিস্ট্যান্টকে মেরে ফেলে। কারণ ওর মনে আছে এই লোকটাই লিংলংকে মারার আগে অনেক অত্যাচার করেছিল, তাই রুই ওর হয়ে প্রতিশোধ নেয়। রুইয়ের এই কাজ দেখে নিং মুচকি হেসে বলে, যাক তুমি এখন তাহলে আর অভিনয় করছো না, এটা দেখে ভালো লাগছে। এদিকে প্রাইম মিনিস্টার সবাইকে বলে দেয় তারা যেন নিং এর বন্ধুদের সাথে খারাপ ব্যবহার না করে, তাই রুইয়ের উপরেও আর কেউ আক্রমণ করে না। এরপর নিং আর প্রাইম মিনিস্টার কথা বলতে বসে। মিনিস্টার ওকে অনেক বোঝানোর চেষ্টা করে সে যেন নিজের আগের দায়িত্বে ফিরে এসে রাজাকে বাঁচাতে চলে যায়, কিন্তু নিং কোনো কিছুতেই রাজি হয় না। তখন প্রাইম মিনিস্টার ওকে প্রিন্সেসের নামে হুমকি দিতে শুরু করে। সে বলে, প্রিন্সেস তো এখনো অনেক ছোট আর সে যাচ্ছে রাজাকে বাঁচাতে, আমি চাইলেই তাকে যে কোনো সময় মেরে ফেলতে পারি। কিন্তু নিং বুঝে যায় যে প্রিন্সেসকে মারার মতো এমন বোকামো প্রাইম মিনিস্টার করবে না। তখন আর কোনো উপায় না দেখে প্রাইম মিনিস্টার নিংকে ইমোশনালি ব্ল্যাকমেইল করা শুরু করে। সে বলে যে হেভেন পাথের যারা রাজার সাথে যুদ্ধে গিয়ে বন্দী হয়েছিল তাদের কিন্তু আর কেউই বেঁচে নেই। আর দুঃখের বিষয় হলো এ রাজ্যের সবাই মনে করে তাদের বিশ্বাসঘাতকতার কারণেই রাজা যুদ্ধে পরাজিত হয়েছে। তুমি যদি রাজাকে মুক্ত করে আনতে পারো একমাত্র তাহলেই তুমি তাদের নির্দোষ প্রমাণ করতে পারবে, আর তা না হলে তোমার ভাইয়েরা দেশের জন্য শহীদ হয়েও বিশ্বাসঘাতক হিসেবে ইতিহাসের পাতায় কলঙ্কিত হয়ে থাকবে। এসব কথা শুনে নিং অনেক কষ্ট পায়। সে আর যাই হোক নিজের ভাইদের মৃত্যুকে বৃথা যেতে দিতে পারে না, তাই সে আনরাজ্যে যেতে রাজি হয়ে যায়। এরপর সে প্রাইম মিনিস্টারের হাতে থাকা বিষ মেশানো চা নিয়ে সেটা খেয়ে ফেলে। এই বিষের অ্যান্টিডোট প্রতি 10 দিন পর পর যাত্রাপথে নিংকে দেওয়া হবে, যেন সে মিশন শেষ হওয়ার আগে মিনিস্টারকে কোনোভাবেই ধোকা দিতে না পারে। এবার শুরু হয় আসল মিশন। নিংকে আবার লিউদাও হলের প্রধান হিসেবে ওর জায়গা ফিরিয়ে দেওয়া হয়, আর এই মিশনে হেভেন পাথের কিছু গার্ড সহ ও আরো 4 জনকে ওর সাথে নেয়। প্রথমজন হলো লিউ, কারণ ও কিছুটা এ সময়কার ইঞ্জিনিয়ারের মতো, বয়সে ছোট হলেও ওর টেকনিক্যাল নলেজ অনেক ভালো। দ্বিতীয়জন হলো শিসান। সে এই মুহূর্তে কোনো এক মিনিস্টারের মেয়েকে অপহরণ করার দায়ে জেলে বন্দী, কিন্তু সে জেলের মধ্যেও থেমে নেই। সেখানকার মেয়েদের সাথেও সারাক্ষণ ফ্লার্ট করে আর ওদেরকে মেকআপও করে দেয়। সেখানকার মেয়েরাও আবার তাকে অনেক পছন্দ করে। শিসানকে নেওয়ার প্রধান কারণ তার বুদ্ধিমত্তা আর যুদ্ধবিদ্যা। সে যে দেখতে অনেক হ্যান্ডসাম, এটা তার বোনাস পয়েন্ট। তৃতীয়জন হলো সেনাবাহিনীর কমান্ডার চিয়ান। সে একসময় হেভেন পাথের কমান্ডার ছিল। অসাধারণ যুদ্ধবিদ্যা ছাড়াও চিয়ান চিকিৎসাবিদ্যায়ও খুবই পারদর্শী। আর চতুর্থ জন হলো সুনলান। সে খুব শান্ত স্বভাবের এক তুখোড় যোদ্ধা। এই 4 জনই একসময় লিউদাও হলের খুব গুরুত্বপূর্ণ পদে কাজ করত, আর তাদেরকে আবার সেখানে ফিরিয়ে আনা হয়। হিউম্যান পাথের কিছু গার্ড আর এই 4 জন সাথীকে নিয়েই নিং যাত্রা শুরু করে দেয়। তাদের কাজ হলো রাজাকে বাঁচাতে প্রিন্সেসকে সাহায্য করা, তাই তারা প্রিন্সেসের সাথেই রাজদূত হিসেবে যাবে আর তাকে প্রোটেক্ট করবে। কিন্তু যাওয়ার আগে নিং শেষবারের মতো রুইয়ের সাথে দেখা করতে যায়। রুই তখন তাকে জিজ্ঞাসা করে, তুমি তখন লিউদাও হলের প্রধান, তাহলে আমাকে কেন পালিয়ে যেতে সাহায্য করছো? নিং ওকে বলে, তোমাকে যেতে দেওয়ার সিদ্ধান্ত যখন নিয়েছিলাম তখন আমি লিউদাও হলের সদস্য ছিলাম না, আর তুমি কালকে এত কষ্ট করে আমাদের বাঁচিয়েছো, তোমাকে কিভাবে আটকে রাখি বলো? নিং তখন রুইকে জিজ্ঞাসা করে ও ঝাউজির অ্যাসিস্ট্যান্টকে কেন মেরে ফেলেছিল। রুই তার কারণ ওকে জানায় আর বলে ওর পরবর্তী টার্গেট হলো ওই মুখোশ পরা বিশ্বাসঘাতক লোকটা। কথা বলতে বলতে ওরা সিটি গেটের বাইরে চলে আসে। নিং তখন রুইকে বলে, এরপর আমরা আলাদা রাস্তায় চলে যাব আর আমাদের কখনো দেখা হবে না। কিন্তু রুই অনুরোধ করে যেন তাকেও নিং সাথে করে নিয়ে যায়, কারণ রুইয়ের এক বন্ধু 5 বছর আগে আনরাজ্যে মারা গিয়েছিল, কিন্তু ও আজও জানে না সেই খুনিকে। ও নিংকে বলে, তুমি যদি আমাকে সাথে নিয়ে যাও তাহলে আমি তোমার জন্য অনেক কিছু করতে পারবো, কারণ আমি আনরাজ্যের ভিতরের অনেক খবর জানি। তার বদলে তুমি শুধু আমাকে সেই খুনির পরিচয় জানতে সাহায্য করবে। কিন্তু নিং ওকে সাথে নিতে রাজি হয় না, কারণ ওদের মিশন অনেক গুরুত্বপূর্ণ আর ও রুইয়ের ব্যাপারে এখনো ভালো মতো কিছুই জানে না। ব্যাপারটা ওদের জন্য অনেক রিস্কি হয়ে যায়। ওর কথা শুনে রুই মন খারাপ করে ওখান থেকে চলে যায়, আর নিং অপলক দৃষ্টিতে কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে থাকে। এর পরের দৃশ্যে আমরা দেখি নিং ওর সাথীদের নিয়ে রওনা দেয় আর প্রিন্সেসের সাথে দেখা করতে আসে। কিন্তু প্রিন্সেসের অবস্থা তো আর দেখার মতো না। রাজপরিবার থেকে তার জন্য পাঠানো হয়েছে একজন ভীতু উপদেষ্টা আর একজন অহংকারী টিচার, যেন সে যাওয়ার পথে আনরাজ্য সম্পর্কে বিস্তারিত সব শিখে নিতে পারে। কিন্তু সেই টিচার না প্রিন্সেসকে সম্মান করে আর না তাকে সবকিছু ঠিকমতো শিখাতে পারছে। উল্টো এই দুজনের ভয়ে প্রিন্সেস একদম কাতর হয়ে গেছে। ওর এই অবস্থা দেখে নিং বুঝতে পারে যে এই টিচারকে দিয়ে আর কাজ হবে না। তখন নিং চিন্তায় পড়ে যায় যে কাকে ডাকা যায় প্রিন্সেসকে ট্রেনিং দেওয়ার জন্য। আর হঠাৎই ওর
রুইয়ের কথা মনে পড়ে। রুই মার্শাল আর্টে যেমন ভালো তেমনি বুদ্ধিমতী, আর আনরাজ্য সম্পর্কেও মোটামুটি সবকিছুই জানে। তাহলে এখন ওই পারবে প্রিন্সেসকে ভালো মতো ট্রেনিং দিতে। আর এতদিন রুইকে দেখে নিং এটা তো বুঝে গেছে যে রুই আর যাই করুক কখনো বিশ্বাসঘাতকতা করবে না। তাছাড়া সে নিজেও তো ওদের সঙ্গে যেতে চেয়েছিল। তাই নিং সাথে সাথে বেরিয়ে পড়ে রুইকে খুঁজতে। ওদিকে আমরা দেখতে পাই রুই ঠিকই সেই মুখোশ পরা লোকটাকে খুঁজে বের করেছে। কিন্তু এখানেই আসে গল্পের নতুন টুইস্ট, কারণ সেই মাস্কম্যান আসলে একজন মেয়ে, আর সে রুইয়ের আসল পরিচয় জানে। তাই রুইকে দেখে সে অনেক ভয় পেয়ে যায়। আর তখনই আমরা জানতে পারি 5 বছর আগে রুই ছিল আনরাজ্যের স্পাই সংগঠন স্কারলেট গার্ডের বামদূত, যার অবস্থান সেই সংগঠনে দ্বিতীয়। তার আসল নাম ছিল রেনশিন। সে তার সময়ের সবচেয়ে সফল আর শক্তিশালী ঘাতক। এমন কোনো মিশন নেই যা সে ব্যর্থ হয়েছে। এমনকি আশেপাশের রাজ্যের সবাই ওর নাম সম্পর্কে জানত। কিন্তু 5 বছর আগে আনরাজ্যের রানীকে খুন করার অপরাধে তাকে জেলে বন্দী করা হয় এবং কারাগারের আগুনে সে মারা যায়। আসলেও যে মারা যায়নি সেটা তো আমরা জানি, কিন্তু আনরাজ্যের সবাই মনে করে যে ও মৃত। আর ওখানকার রাজার আদেশ হলো কেউ যেন রেনশিনের নাম ভুলে উচ্চারণ না করে। তাই 5 বছর রুই নিজের আসল পরিচয় লুকিয়ে একজন বাইচু হিসেবে কাজ করেছে। এখন আমরা বর্তমানে ফিরে আসি। সেই মুখোশ পরা মেয়েটা প্রথমে রুইকে দেখে ভয় পেয়ে যায় আর ওকে বলে দেয় যে স্কারলেট গার্ডের কোনো এক বড় কর্মকর্তা সরাসরি আনরাজ্যের স্পাইদের মারার কাজে যুক্ত ছিল, যদিও তার নাম সে জানায়নি। এসবই ওরা টাকার জন্য করেছে। কিন্তু হঠাৎ করে মেয়েটা বুঝতে পারে যে রুই শারীরিকভাবে কিছুটা দুর্বল, কারণ ওর হাত তখন কাঁপছিল। তাই সে রুইকে আচমকা আক্রমণ করে বসে। তখনই সেখানে হিরোর মতো হেসে হাজির হয় নিং। ওকে দেখে রুই যদিও কিছুটা অবাক হয়, কিন্তু তখন তো আর ওকে প্রশ্ন করার মতো সময় নেই। সাথে ও আবার লিউকেও নিয়ে এসেছে। তাই ওরা তিনজনেই ফাইট করতে থাকে, আর নিং এর সাহায্যে রুই সেই মেয়েটিকে ওখানেই মেরে ফেলে। এরপর ওরা গাড়িতে করে ফেরার পথে রুই নিংকে জিজ্ঞাসা করে, তুমি এখানে কি করছো? নিং তখন বলে, আমি তোমার সাথে একটা ডিল করব। তুমি আমাদের প্রিন্সেসকে আনরাজ্য সম্পর্কে ভালো মতো সবকিছু শেখাবে, আর তার বদলে আমি তোমার বন্ধুর খুনিকে বের করতে তোমাকে সাহায্য করব। রুই এতে রাজি হয়ে যায়, কিন্তু সে নিংকে তার মৃত ভাইদের নামে শপথ করতে বলে। নিং সেটা করায় রুই তাকে নিজের আসল নাম আর পরিচয় জানায়। ওর নাম শুনে নিংয়ের মাথায় যেন আস্ত একটা বাজ পড়ে। সাথে লিউও অবাক, কারণ লিউদাও হলে সবাই রেনশিনকে ছেলে হিসেবে জানত, আর এখন এসে নিং জানতে পারে যে সে একজন মেয়ে। একথা শোনার পর রুই বলে, আমি তোমাদের সংগঠনকে যতটা ভালো মনে করেছিলাম তোমাদের কাজ দেখি ততটাও ভালো না। এমন অনেক কিছুই আছে যা তোমরা জানো না। তোমার সাথে ডিল করে কি আমি তাহলে ভুল করে ফেললাম? এদিকে লজ্জায় তো নিংয়ের মাথা কাটা যাচ্ছে। এতক্ষণও রুইয়ের সামনে খুব ভাব নিচ্ছিল, আর এখন সে বলার কিছু না পেয়ে নিজের মুখ ঢেকে চুপ করে শুয়ে থাকে। এর পরের দৃশ্যে আমাদেরকে সেই রাজ্য দেখানো হয় যেখানে যাওয়া নিয়েই এত কাহিনী, মানে আনরাজ্য। যুদ্ধের ময়দান থেকে সেই রাজ্যের রাজা আর সৈন্যরা তখন রাজধানীর নিকটবর্তী একটা শহরে এসে পৌঁছায়, আর সেখানে রাজার 2 প্রিন্স তাকে সাদরে গ্রহণ করে। কিন্তু মার্কুইস চাংচিংকে দেখে তাদের মুখের ধরন পাল্টে যায়। আসলে মার্কুইস সেই রাজ্যের প্রিন্সেস আর এক মিউজিশিয়ানের অবৈধ সন্তান। সে নিজের যোগ্যতা একজন মার্কিউস হয়েছে, কিন্তু তার বাবার এই নিচু বংশীয় পরিচয়ের কারণে তাকে পদে পদে অপমান সহ্য করতে হয়। সবাই তাকে তাচ্ছিল্যের চোখে দেখে। তাই তার স্বপ্ন এই রাজ্যের সবচেয়ে উচ্চপদস্থ একজন হয়ে ওঠা, যার উপরে রাজা ছাড়া আর কেউ থাকবে না। এরই মধ্যে রাজার বিজয়ের আনন্দে একটা মহোৎসব আয়োজন করা হয়, আর সেখানেও সেই 2 প্রিন্স তাকে অপমান করতে থাকে। রাজা এসব দেখেও কিছু বলে না। এরপর গল্পে আরেকটা টুইস্ট আসে। আমরা জানতে পারি মার্কিউস আর রাজার নোবেল কনসোর্টের মধ্যে অ্যাফেয়ার চলছে। আসলে রাজা তো একটা বুড়ো লোক, কিন্তু বিয়ে করে রেখেছে রাজ্যের সব কম বয়সী মেয়েদেরকে। নোবেল কনসোর্টের বয়সও অনেক কম। তার কি আর রাজাকে ভালো লাগে? সে তো মার্কিউসের প্রেমে পাগল। কিন্তু মার্কিউস তার সাথে ভালোবাসার নাটক করছে শুধুমাত্র নিজের স্বার্থ রক্ষার জন্য। সে সরাসরি তাকে ভালোবাসার মিষ্টি মিষ্টি কথা না বললেও এক প্রকার তার সামনে মূলা ঝুলিয়ে রেখেছে। এই নোবেল কনসোর্টের উপদেশেই পরদিন রাজা মার্কিউসকে প্রমোশন দেয় আর তাকে রাজপ্রহরীদের প্রধান বানায়, কারণ যুদ্ধে ইউ এর রাজাকে বন্দী করায় তার অনেক অবদান ছিল। তাই মন রক্ষার্থে হলেও তাকে কিছু তো দিতে হবে, না হলে রাজারই দুর্নাম হবে। এটা অনেকটা সান্ত্বনা পুরস্কারের মতো। মার্কিউস তো এতে অনেক রেগে যায়, কিন্তু তাও সে নিজেকে সামলিয়ে রাজাকে ধন্যবাদ জানায় আর দরবার থেকে বেরিয়ে আসে। ওদিকে আমরা দেখতে পাই নিং রুইকে একটা জায়গায় নিয়ে যায় আর তার 2 জন সাথীর সাথে ওর পরিচয় করিয়ে দেয়। নিং ওদেরকে বলে যে রুই ওর কাজিন, আর সে চু নামক এক রাজ্যের পুলিশ অফিসার। সে এখন থেকে প্রিন্সেসকে ট্রেনিং দিবে। তার মানে এখন রুইয়ের আসল পরিচয় জানে শুধুমাত্র নিং আর লিউ। অন্যদের আপাতত ওরা কিছুই জানায় না, কারণ রুই যে একসময় তাদের শত্রু রাজ্যের স্পাই ছিল এটা জেনে গেলে ওদের দলের মধ্যেই সমস্যা দেখা দিবে। নিং না হয় ওকে বিশ্বাস করে এখানে এনেছে, কিন্তু অন্যরা তো আর ওকে বিশ্বাস করবে না। এদিকে রুইকে দেখে শিসান নিংকে বলে, তোমার কাজিন তো দেখি অনেক সুন্দর। আবারও রুইয়ের দিকে তাকিয়ে বলে, কাজিন, তোমাকে এমন ফ্যাকাশে লাগছে কেন? আর তুমি কোনো কথা বলছো না কেন? তুমি কি গলায় ব্যথা পেয়েছো? তখন নিং ওকে মজার ছলে বলে, রুই শুধু তোমার সাথে কথা বলবে না দেখেই চুপ করে আছে, তাই তুমি নিজের মুখ বন্ধ করো আর হাঁটা শুরু করো।
তারপর ওরা প্রিন্সেস আর বাকি সবার সাথে দেখা করতে যায়। রাজকুমারী তো রুইকে দেখে অনেক খুশি, কারণ নিং ভাই তার জন্য টিচার নিয়ে এসেছে, তার মানে সে ভালোই হবে। কিন্তু এদিকে আবার প্রিন্সেসের আগের টিচার তো রেগে আগুন। সে নিংকে বলে, আপনি আমাদেরকে কিছু না বলে কিভাবে আরেকজন টিচার নিয়ে এসেছেন? আমাকে রানী নিজে পাঠিয়েছে প্রিন্সেসের জন্য। কিন্তু রুই এই মেয়েটাকে তার কথা শেষ করার আগেই কলার ধরে বাইরে ছুঁড়ে ফেলে দেয় আর তাকে প্রাসাদে ফেরত পাঠিয়ে দিতে বলে। নিং তাতে সম্মতি দিলে গার্ডরা মেয়েটাকে ধরে বেঁধে নিয়ে যায়। এটা দেখে তো রাজকুমারী একদম খুশিতে গদগদ। পরে রুই যখন প্রিন্সেসকে পড়ানো শুরু করে তখন প্রিন্সেসের হাতে অনেকগুলো সুই ফোটানোর দাগ দেখতে পায়। ও তো বুঝে যায় এগুলো নিশ্চয়ই সে আগের টিচারের কাজ। তাই সে লিউকে ডেকে নিয়ে আসে আর তাকে বলে যে ওই টিচারকে প্রাসাদে নিয়ে যাচ্ছে তাকে একটা সংবাদ পাঠাতে হবে। সে যেন প্রাসাদে পৌঁছানোর আগে প্রতিদিন 3 বার ওই মেয়েকে সুইতে খোঁচা মারে। প্রিন্সেসের জন্য রুইয়ের এই কাজে সে অনেক ইমোশনাল হয়ে যায় আর রুইকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। কিছুক্ষণ পর রুই বাইরে বেরিয়ে আসলে নিং ওকে ধন্যবাদ জানায়, কারণ নিং জানতো না যে প্রিন্সেসকে এমনভাবে টর্চার করা হচ্ছে। ওর আসলে জানার কথাও না, কারণ প্রাসাদে এভাবে শুধু মেয়েদেরকেই টর্চার করা হয়। তাই রুই ওকে বলে ও যেন মন খারাপ না করে। পরদিন ওরা আবার যাত্রা শুরু করে। আন রাজ্যের রাজধানীতে পৌঁছানোর আগে তাদের 2 রাজ্যের বেশ কিছু শহর অতিক্রম করতে হবে, তাই ওরা আপাতত পরের শহরে যাচ্ছে। যাওয়ার পথে রুই প্রিন্সেসকে পড়া ধরতে থাকলে প্রিন্সেস সেগুলোর ভালো মতো উত্তর দিতে পারছিল না। আবার শহরে পৌঁছানোর পর তাকে একজন রাজকুমারের আদব কায়দা শেখানোর সময়ও সে অনেক উদাসীন ছিল। তাই রুই ওকে শাস্তিস্বরূপ বাইরে গিয়ে কিছুক্ষণ হাঁটু বেঁকে রোদে দাঁড়িয়ে থাকতে বলে। সেই সময় নিং রুইয়ের সাথে কথা বলতে আসে। রুই ওকে জিজ্ঞাসা করে, তোমার কি মনে হয় আমি প্রিন্সেসের সাথে অনেক বেশি কঠোর ব্যবহার করছি? তখন নিং ওকে বলে, তার সাথে এখন কঠোর হওয়াই ভালো, না হলে আন রাজ্যে যাওয়ার পর তাকে আরো বেশি নিষ্ঠুরতা সহ্য করতে হবে। সময় খুব কম, তুমি যা জানো প্রিন্সেস যদি তার 10%ও শিখতে পারে আমি তাতেই খুশি। ওর কথা শুনে রুই বলে, তুমি হঠাৎ আমার সাথে এত ভালো ব্যবহার করছো, আমি তো একদমই অভ্যস্ত নই। নিং তখন ওকে জানায়, যা হওয়ার তা হয়ে গেছে, আমরা দুজনে তো এখন একসাথে কাজ করছি, অবশ্যই আমি তোমার সাথে ভালো ব্যবহার করব। এ কথায় রুই মুচকি হেসে নিং এর হাতে আলতো করে ছোঁয়া দিয়ে ওখান থেকে বের হয়ে চলে যায়। আর নিং বোকার মতো ওর দিকে তাকিয়ে থাকে। রুই যে কি করার চেষ্টা করছে তা কিছুক্ষণ পরেই তোমরা বুঝতে পারবে। এরপর রুই প্রিন্সেসের সাথে কথা বলতে আসে। সে প্রিন্সেসকে জিজ্ঞাসা করে সে কেন সবসময় সবার কথা মেনে চলে। প্রিন্সেস তখন জানায় সবাই তাকে এটাই শিখিয়েছে, মেয়েদের নাকি শান্ত আর নরম স্বভাবের হওয়া উচিত, আর যেহেতু সে একজন প্রিন্সেস তাকেও সেসব মেনে চলতে হবে, তা না হলে তার তো ভালো বিয়ে হবে না। তখন রুই ওকে বলে, কে বলেছে যে মেয়েদেরকে বিয়ে করতেই হবে? মেয়েদের বিয়ে করা মানে নিজের ভাগ্য অন্য একজনের হাতে তুলে দেওয়া। তুমি একজন প্রিন্সেস, তুমি চাইলে মুক্ত স্বাধীনভাবে নিজের জীবনটা কাটিয়ে দিতে পারো। প্রিন্সেস ওর কথা শুনে অবাক হয়ে বলে, আমি যদি বিয়ে না করি তাহলে আমার খেয়াল রাখবে কে, আর আমার বাচ্চা হবে কিভাবে? আমার ভাবি আমাকে বলেছে বিয়ে করাই হলো আমার জীবনের মূল লক্ষ্য। রুই তখন তাকে অনেকটা তাচ্ছিল্যের সুরে বলে, তুমি তোমার ভাবিকে অনেক বিশ্বাস করো তাই না? তুমি কি জানো তোমার ভাবি চায় যে তুমি মরে যাও? সে জানে তোমার অনেক দুর্বলতা আছে, তারপরও তোমাকে ছেলে সেজে আন রাজ্যে যেতে বলেছে। তুমি কি মনে করো আন রাজ্যের লোকেরা এতই বোকা যে তারা বুঝতে পারবে না তুমি একজন মেয়ে? সে তোমার সাথে এমন একজন উপদেষ্টার টিচার পাঠিয়েছে যারা আসলে কোনো কাজেরই না। রুইয়ের কথা শুনে প্রিন্সেস একদম স্তব্ধ হয়ে যায়। তখন রুই তাকে আরো জানায় যে প্রিন্স দানিয়ান আসলে চায় না রাজা ফিরে আসুক, তাহলে তো আর সে রাজা হতে পারবে না। রানীরও রাজাকে ফিরে পাওয়ার সেরকম কোনো ইচ্ছা নেই। একবার তার সন্তান জন্ম নিলে সে তাকেই রাজা বানিয়ে রাজমাতার ক্ষমতা পেয়ে যাবে। তাই প্রিন্সেস আর রাজা আন রাজ্যের অন্ধকার কারাগারে বন্দী থাকলেই তাদের জন্য সবচেয়ে ভালো হয়। প্রিন্সেস রুইয়ের এসব কথা বিশ্বাস করতে চাচ্ছিল না, কিন্তু তখন সেখানে নিং চলে আসায় প্রিন্সেস নিংকে জিজ্ঞাসা করে যে এসব সত্যি কিনা। নিং তাতে সায় দিলে প্রিন্সেস তাকে জড়িয়ে ধরে অঝরে কাঁদতে থাকে। রুই প্রিন্সেসকে কথাগুলো এজন্য বলেছিল যেন সে বুঝতে পারে ওরা কতটা বিপজ্জনক একটা মিশনে আছে। এতে করে প্রিন্সেসের উদাসীনতা একটু হলেও কমবে আর সে নিজের পড়ালেখায় মনোযোগ দিবে। কিন্তু তার এই পদক্ষেপ সম্পূর্ণরূপে ব্যাকফায়ার করে। প্রিন্সেস রুইয়ের বলা কথায় এতটাই ভয় পেয়ে যায় যে সে সবাইকে ড্রাগ দিয়ে অজ্ঞান করে ফেলে আর ওখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু এসব ঘটনা যখন ঘটছিল তখন রুই সেখানে ছিল না, তাই প্রিন্সেস তাকে অজ্ঞান করতে পারেনি। এর কিছুক্ষণ পর আমরা দেখতে পাই নিং এর জ্ঞান ফিরে আসে, কিন্তু ড্রাগের এফেক্ট ওর উপর থেকে এখনো যায়নি। ওকে তখন রুই জানায় যে এই কাজ প্রিন্সেস করেছে। বিষয়টা অনেক আশ্চর্যের তাই না? যে মেয়ে কারো সঙ্গে জোর গলায় কথাও বলতে পারতো না সে সবাইকে ড্রাগ দিয়ে অজ্ঞান করে ফেললো। যাই হোক, বাকি সবাই তো এখন অজ্ঞান হয়ে পড়ে আছে, আর প্রিন্সেসকে রুই পালানোর আগেই ধরে ফেলেছে। এরপর রুই নিং এর কাছে গিয়ে বসে আর হঠাৎই ওর নিজের জীবনের কাহিনী বলা শুরু করে দেয়। এদিকে নিং মনে মনে ভাবছে যে ও এসব কথা আমাকে কেন বলছে, কিন্তু রুই আছে ওর নিজের জগতে। ও নিংকে জানায় যে খুব ছোটবেলায় ওকে আন রাজ্যে বিক্রি করে দেওয়া হয়। প্রথমে একজন বাইচু ছিল, কিন্তু পরবর্তীতে স্কারলেট গার্ডের বামদূত হয়ে ওঠে। রুই ওর যে বন্ধুর কথা নিংকে বলেছিল সে আসলে আন রাজ্যের সেই রানী যাকে মারার অপরাধেই 5 বছর আগে ওকে জেলে পাঠানো হয়। সে রুইয়ের কাছে একই সাথে তার মা আর বোনের মতো ছিল। ও কখনোই তার ক্ষতি করতে পারে না। সেদিন তো রুই তাকে বাঁচাতে গিয়েছিল, কিন্তু রানীর বাঁচার কোনো ইচ্ছাই ছিল না। সে রুইকে বারবার বলতে থাকে যেন সে স্কারলেট গার্ড থেকে চলে যায় আর সুখে শান্তিতে নিজের বাকি জীবনটা কাটিয়ে দেয়। রানী ওকে বলে রুই যেন কখনো কোনো ছেলের প্রেমে না পড়ে, কিন্তু ওর নিজের যেন একটা সন্তান থাকে। বিষয়টা একটু অদ্ভুত তাই না? কিন্তু যাই হোক, রানীর শেষ ইচ্ছা বলে কথা, রুই তো সেটা পূরণ করবে।
নিং তখন ওকে জিজ্ঞাসা করে, এসব তো তোমার ব্যক্তিগত কথা, তুমি আমাকে কেন বলছো? রুই তখন ওর দিকে একটু অদ্ভুত দৃষ্টিতে তাকায় আর বলে, যদিও সে আমার সন্তান হবে, কিন্তু এতে তোমারও তো অবদান থাকবে। আর আমি অনেক আগেই ঠিক করে ফেলেছি যে তুমি হবে আমার সন্তানের বাবা। তুমি দেখতে শুনতে ভালো, আবার বেশ লম্বা চওড়াও, সাথে ভালো মার্শাল আর্টও জানো। আমাদের বাচ্চা তোমার মতো হোক কি আমার মতো, কোনোটাতেই সমস্যা নেই। আর তুমি একদম চিন্তা করো না, আমি তোমাকে কোনো দায়িত্ব নিতে বলছি না। আমাদের বাচ্চাকে আমি নিজেই দেখে শুনে রাখবো। রুইয়ের কথা শুনে নিংয়ের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। ও ভাবতে থাকে, মেয়েটা কি পাগল হয়ে গেল? ও রুইকে বোঝানোর চেষ্টা করে যে আমাদের তার সাথেই থাকা উচিত যাকে আমরা পছন্দ করি বা ভালোবাসি। এরকম ঝোঁকের বসে কোনো সিদ্ধান্ত নেওয়া একদমই ঠিক না। তখন রুই ওর কাছে গিয়ে বলে, সত্যি কথা বলো, তুমি কি আমাকে একটুও পছন্দ করো না? আর পছন্দ না করলেও সমস্যা নেই, তুমি শুধু আমাকে একটু সাহায্য করো, তাহলেই হবে। এটা বলেই রুই নিংয়ের কাপড় খুলতে শুরু করে দেয়। আর এদিকে তো নিং ভয়ে চিৎকার করতে থাকে, কিন্তু ওর ডাকে সাড়া দেওয়ার তো কেউ নেই, কারণ বাকি সবাই এখনো অজ্ঞান হয়ে পড়ে আছে। তখন নিং বাধ্য হয়ে রুইকে বলে যে ওকে প্রাইম মিনিস্টার বিষ দিয়েছে, সেটার প্রথম অ্যান্টিডোট ও এখনো নেয়নি। এই অবস্থায় এসব করলে তাতে বাচ্চারও ক্ষতি হবে, তাই ও 2 দিন অপেক্ষা করুক, এরপরও যা চায় তাই হবে। তখন আর কি করার, রুই ওকে ছেড়ে দেয় আর ড্রাগের এফেক্ট দূর করতে ওর মাথার মধ্যে এক গাদা পানি ঢেলে দেয়। ধীরে ধীরে সবারই জ্ঞান ফিরে আসে। এদিকে নিং প্রিন্সেসকে দেখতে যায়। রুই তাকে ঘুমের ওষুধ দিয়ে রাখায় সে আর কোনো ঝামেলা করেনি, কিন্তু সমস্যা হলো নিং একটু সুস্থ হয়ে যাওয়ার পরে রুইকে সরাসরি মানা করে দেয় যে সে তার এই পাগলামিতে কোনোভাবেই তাকে আর সাহায্য করবে না। মানে বুঝতেই পারছো, 2 দিন পরে যা করার কথা ছিল সেটা আরো করবে না। রুই তো এতে অনেক ক্ষেপে যায়। নিং ওকে কথা দিয়েও এখন মানা করে দিচ্ছে, তাই ও আবার নিং এর সাথে জোর জবরদস্তি করা শুরু করে দেয়। ওদের এই সারা শব্দে ওখানে শিসান চলে আসে। নিং ওকে দেখে বলে, তুমি ওখানে দাঁড়িয়ে কি করছো? আমাকে এখানে এসে সাহায্য করো। শিসান তখন রুইকে আটকিয়ে বলে, আচ্ছা ব্যাপার না, তুমি ওকে ছেড়ে দাও, আমি তো আছি। যে তোমার সাথে কিছু করতে চাচ্ছে না তাকে জোর করে কি লাভ বলো? রুই এ সবকিছুতে অনেক মন খারাপ করে আর ওখান থেকে চলে যায়। তখন শিসান নিংকে বলে, সে তোমার বাচ্চার মা হতে চায় আর তুমি তাকে মানা করে দিলে? তুমি কি মানুষ না অন্য কিছু? আমি হলো তো এক কথায় রাজি হয়ে যেতাম। নিং ওর কথায় কিছুটা বিব্রত হয়ে যায় আর সেখান থেকে কিছু না বলেই বাইরে সবার সাথে দেখা করতে চলে আসে। সে সবাইকে বোঝায় যে প্রিন্সেস একটু ভয় পেয়ে গিয়েছিল, তাই এ কাজ করেছে, এতে চিন্তার কিছু নেই। পরদিন সকালে নিং প্রিন্সেসের সাথে দেখা করতে গেলে প্রিন্সেস কান্নাকাটি শুরু করে দেয়। নিং তাকে অনেক বোঝানোর চেষ্টা করে যে পরিস্থিতি এখন খারাপ, তাই তাকে শক্ত থাকতে হবে, কিন্তু প্রিন্সেস তার কোনো কথাই শুনছে না। সে বলে যে তোমরা সবাই আমাকে ভুলভাল বুঝিয়ে এখানে পাঠিয়েছো, আমাকে কেউ বলেনি যে এই মিশন এতটা ভয়ঙ্কর। আমার ভাইয়া ভাবি আমাকে হাসি মুখে এমন এক রাস্তায় পাঠিয়ে দিয়েছে যেখানে শুধু আমার জন্য মৃত্যু অপেক্ষা করছে। আমি কেন তোমাদের কথা শুনবো বলো? নিং তখন প্রিন্সেসকে ধরে সোজা সেখানকার ছাদে চলে যায় আর ওকে বলে, তুমি এখান থেকে যা দেখতে পাচ্ছ এ সবই ইউরাজ্যের অংশ। এরকম আরো 38টা শহর তোমার পরিবার শাসন করে, কিন্তু তোমার ভাইয়ের বোকামির জন্য না জানি কত সৈন্য নিজের প্রাণ হারিয়েছে। একজন রাজ পরিবারের সদস্য হয় তোমারও এই রাজ্যের মানুষের প্রতি কিন্তু কিছু দায়িত্ব আছে। তোমাকে যদিও প্রাসাদে কেউ প্রিন্সেসের মতো সম্মান করে না, কিন্তু তুমি একজন রাজকুমারী হওয়ায় এমন বিলাসবহুল জীবনযাপন করো যা একজন সাধারণ মানুষের পক্ষে কখনোই সম্ভব না। প্রতি বছরের শুরুতে তোমাকে 5 লাখ স্বর্ণমুদ্রা দেওয়া হয়, কিন্তু তুমি কি জানো তোমার ভাইয়ের সাথে যারা যুদ্ধে গিয়েছিল তাদের পরিবারকে ক্ষতিপূরণ স্বরূপ মাত্র 1000 স্বর্ণমুদ্রা দেওয়া হয়েছে? এখানে আমরা যারা আছি সবাই আমাদের দেশের জন্য নিজের জীবন বাজি রাখতে প্রস্তুত। আমরা সবাই মৃত্যুকে মাথায় নিয়ে তোমার সাথে আনরাজে যাচ্ছি। তুমি কি এখনো মনে করো যে আমাদের প্রতি তোমার কোনো দায়িত্ব নেই? নিংয়ের বলা কথাগুলো প্রিন্সেসকে ভেতর থেকে নাড়িয়ে দেয়। সে তার ভুল বুঝতে পারে। সে প্রতিজ্ঞা করে সে আর কখনো পালিয়ে যাওয়ার চেষ্টা করবে না এবং নিজেকে আরো শক্ত করে গড়ে তুলবে। কিন্তু তারপরও গতকাল প্রিন্সেস সবার সাথে যা করেছে তা অপরাধ। তাই নিং তার হাতে 20 বার স্কেল দিয়ে মারার সিদ্ধান্ত নেয়। কিন্তু রুই জানে নিং এ কাজ করতে পারবে না, তাই সে প্রিন্সেসকে নিয়ে একটা রুমে যায়। তার হাতে 10 বার মারার পরে রুই প্রিন্সেসকে বলে সে যদি আনরাজে যেতে চাওয়ার জন্য তার আসল কারণ ওকে জানায় তাহলে সে তাকে আর মারবে না। তখন প্রিন্সেস ওকে বলে দেয় যে এক প্যালেস গার্ডকে সে অনেক ভালোবাসে আর তার জন্যই সে এত বড় ঝুঁকি নিয়েছে। রুই তাকে বলে, আমি তোমাকে যেরকম ভেবেছিলাম তার থেকে তুমি অনেক বেশি সাহসী। তুমি সারাক্ষণ চুপচাপ থাকো আর কান্নাকাটি করো ঠিকই, কিন্তু এর মধ্যে তুমি এখানকার সবাইকে ড্রাগ দিয়ে অজ্ঞান করে ফেলেছিলে। তুমি দেখে অনেক স্মার্ট। তুমি যদি ভালো মতো পড়াশোনা করো তাহলে একদিন তুমি তোমার ভাবির থেকে অনেক পাওয়ারফুল একজন মেয়ে হয়ে উঠতে পারবে। রুইয়ের কথায় প্রিন্সেস নিজের আত্মবিশ্বাস ফিরে পায়। এরপর ওরা আবার রওনা দেয় পরের শহরের উদ্দেশ্যে। কিন্তু ওরা যখন সেখানে পৌঁছায় তখন নিং খবর পায় যে প্রিন্স দানিয়ান তার একজন বিশ্বস্ত জেনারেলকে 1000 সৈন্য দিয়ে পাঠিয়েছে তাদের মেরে ফেলার জন্য। ওরা সবাই তখন চিন্তায় পড়ে যায়। রুই ওদেরকে বলে, আমরা যদি সরাসরি ওই জেনারেলকেই মেরে ফেলি তাহলে তার সৈন্যরা সব দিশেহারা হয়ে পড়বে আর তারা তখন কিছুই করতে পারবে না। তোমরা এত চিন্তা করো না, আমি নিজে গিয়ে তাকে মারবো। কিন্তু রুই যেহেতু তখনও পুরোপুরি সুস্থ হয়ে ওঠেনি, নিং ওকে যেতে দিতে ভয় পাচ্ছিল, কারণ সেই জেনারেলকে হারানো একজন মেয়ের পক্ষে অতটাও সহজ না। তাই নিং ঠিক করে যে ওরা সবাই পরের দিন অন্য এক শহরের রাস্তা দিয়ে যাবে যেখান দিয়ে ওদের আগে যাওয়ার কথা ছিল না। এরপর রুই প্রিন্সেসের ঘরে গিয়ে তাকে একটা পাখি দেয় আর বলে যদি তার ঘরে কখনো সাপ ঢুকে আসে
তাহলে পাখি জোরে জোরে শব্দ করবে। তাছাড়া সে প্রিন্সেসের ঘরের দরজায় 2টো ঘন্টা লাগিয়ে দেয় যেন মাঝরাতে কেউ সে এখানে লুকিয়ে প্রবেশ করতে না পারে। তারপর সে প্রিন্সেসকে খুব মজার ছলে একজন রাজকুমারের আদব কায়দা শেখাতে থাকে। রুই তাকে জানায় যে স্কারলেট গার্ড অনেক সুন্দরী সুন্দরী মেয়েদেরকে স্পাই হিসেবে রাষ্ট্রদূতের কাছে পাঠায় তদন্ত করার জন্য। তারা প্রিন্সেসের কাছে আসবে, তার হাত ধরবে, তাকে মিষ্টি মিষ্টি কথা বলবে, কিন্তু এসবে গললে চলবে না, আর লজ্জাও পাওয়া যাবে না। একজন রাজকুমার হিসেবে তাকে এমন পরিস্থিতিতে অনেক শান্ত থাকতে হবে, ওরা যেন বুঝতে না পারে যে সে একজন মেয়ে। প্রিন্সেস প্রথমে ওর কথা শুনে একদম লজ্জায় লাল হয়ে গেলেও খুব তাড়াতাড়ি নিজেকে সামলে নিতে শিখে যায়। এই পুরো সিনটা অনেক বেশি ফানি ছিল। পরের দিন ওরা আবার যাত্রা শুরু করে। সন্ধ্যা হয়ে গেলে ওরা একটা জায়গায় তাঁবুটা নিয়ে বিশ্রাম নিচ্ছিল। তখন রুই নিং এর কাছে এসে বলে, আজকে তো 9ম দিন, তাই না? তুমি কালকেই তোমার বিষের অ্যান্টিডোট পেয়ে যাবে। আমাকে দাও কথা তোমার মনে আছে তো? কিন্তু নিং ওকে বলে, তোমার মাথা থেকে এসব চিন্তা বাদ দিয়ে দাও, আমি কখনোই তোমার সাথে কোনো সম্পর্কে জড়াবো না। তখন রুই নিংকে জিজ্ঞাসা করে, আমি কি এতটাই খারাপ যে তুমি আমাকে একটুও পছন্দ করো না? নিং ওকে বলে, না, তুমি মোটেও খারাপ না, বরং এটা আমার সৌভাগ্য যে তোমার মতো একজন অসাধারণ মেয়ে আমাকে পছন্দ করে। কিন্তু আমার মতো মানুষের না জীবনের কোনো নিশ্চয়তা আছে আর না ভালোবাসার। তাই আমাদের দুজনের জন্য এটাই ভালো হবে যদি আমরা মিশন শেষে যে যা নিজের রাস্তায় ফিরে যাই। রুই তখন নিংকে ওর কথা শোনার জন্য আর জোর করে না, কিন্তু সে যে এখনো হাল ছেড়ে দেয়নি সেটা সে নিংকে স্পষ্টভাবে জানিয়ে দেয়। পরদিন আমরা আবার ইউরাজ্যের প্রাসাদ দেখতে পাই। সেখানে আমরা জানতে পারি যে প্রিন্স দানিয়ান আসলে প্রিন্সকে মারার জন্য সেই জেনারেলকে পাঠায়নি, এই কাজ তার একজন চাচা করেছে। প্রিন্স সাথে সাথে বেরিয়ে পড়ে তার চাচার সাথে কথা বলে এসব বন্ধ করার জন্য, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে যায়। সেই জেনারেল বুঝে যায় যে নিং প্রিন্সেসকে অন্য রাস্তা দিয়ে আনরাজ্যে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, তাই সে তার সব সৈন্য সামন্ত নিয়ে ওদেরকে মারতে বের হয়ে যায়। এদিকে নিংও খবর পায় যে সেই জেনারেল ওদের মারতে আসছে আর তারা 2 ঘন্টার মধ্যে ওদের ধরে ফেলবে, তাই এখন যুদ্ধ ছাড়া আর কোনো উপায় নেই। কিন্তু ওদের দলের মধ্যে ফাইট করতে পারে এমন শুধু 60 জন মানুষ আছে। তাই রুই তারা প্রথমে যে রাস্তা দিয়ে এসেছে সেখানে বম সেট করে ওই পথ বন্ধ করে দেয় যেন তারা আরো কিছু সময় পায় নিজেদের প্রস্তুত করার জন্য। এরপর ওদের যে রাস্তা দিয়ে যাওয়ার কথা ছিল ওরা আবার সেটা পাল্টে ফেলে আর এমন এক জায়গায় আসে যেখানকার রাস্তা অনেক সরু, সেখান দিয়ে একসাথে 4টার বেশি ঘোড়া আসা যায় না। এতে করে ওরা সেই জেনারেলের 1000 সৈন্যের গতি কমিয়ে দিতে পারবে। যুদ্ধ আসন্ন দেখে নিং তার লোকদের বলে প্রিন্সেসকে নিরাপদ কোনো জায়গায় নিয়ে যেতে, কিন্তু সে তাতে রাজি হয় না। প্রিন্সেস তাকে জানায় যে সে এখন আর মৃত্যুকে ভয় পায় না, সে তাদের সবাইকে ছেড়ে কাপুরুষের মতো নিজের জীবনের ভয়ে পালিয়ে যাবে না। তাদের সেই ছোট্ট প্রিন্সেসের এত সাহস দেখে নিং অনেক গর্ববোধ করে আর তাকে সেখানে থাকতে দেয়। এদিকে জেনারেল তার সৈন্য সামন্ত নিয়ে এগিয়ে আসতে থাকে আর ঠিক এখান থেকে শুরু হতে যাচ্ছে 2 পক্ষের সংঘর্ষ। কিন্তু এই লড়াইয়ে কার পরিকল্পনা সফল হবে আর শেষ পর্যন্ত কারা নিরাপদে বেরিয়ে আসবে তা জানতে পারবো আমরা গল্পের পরের পার্টে। তো আজকের গল্পটা তোমাদের কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। তোমরা যদি পুরো গল্পটা দেখতে চাও তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থেকো। আজকে এখানেই শেষ করছি, দেখা হবে পরের পার্টে।